অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু কাউসার, বাংলায় শিক্ষকতা করছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। শুরু করা যাক আজকের পাঠের বিষয়বস্তু। তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখছো। ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো আজকের পাঠের বিষয়বস্তু। বাংলা একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়, এগুলোর সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো কি? বানান। তো বানান সংশ্লিষ্ট যে তোমাদের একটি ক্লাস রয়েছে অষ্টম শ্রেণীর, আজকে সেটি আলোচনা করব। আজকে আলোচনার এটি প্রথম পাঠ। দ্বিতীয় পর্বে দেখানো হবে বাকি অংশগুলো। তো এটি অষ্টম শ্রেণীর পাঠ্য হলেও অষ্টম শ্রেণীর মধ্যে এটি সীমাবদ্ধ নয়। বাংলা বানান ছোট ক্লাস থেকে শুরু করে শিক্ষা জীবনের বিভিন্ন কাজে লাগে বানান, এমনকি দাপ্তরিক কাজে, অফিসের কাজে, পারিবারিক কাজেও বানান জানা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি কিছু বানান পরিবর্তন করছে, আর কিছু কিছু বানান আমরা আগে থেকেই ভুল করে আসছি। এখন মনে হয় যে এটি ভুল, আসলে শুদ্ধ বানানগুলোই আমরা আগে থেকেই ভুল করে আসছি। তো আসলে বানানের যে বিষয়গুলো সম্পর্কে কিছু কথা বলতে হয়। মানে ভাষাটা হচ্ছে প্রবহমান নদীর মতো পরিবর্তনশীল। ভাষার সঙ্গে সম্পৃক্ত বানান। বলা হয় যে প্রতি 2 কিলোমিটার পর পর ভাষা পরিবর্তন হয়। তো মাঝে মাঝে দেখা যায় নদীর এপার এবং ওপার 1 কিলোমিটারেরও কম। এপাশের মানুষ যে ভাষায় কথা বলে, ও অঞ্চলের বা নদীর ওপারের মানুষ অন্য ভাষায় কথা বলে। তাই যাই হোক, প্রতিটি ভাষার ক্ষেত্রেই সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা অবশ্যই অনস্বীকার্য। বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। বানান অভিধান প্রচলিত অভিধান থেকে একটু ভিন্ন। প্রচলিত অভিধানগুলো শব্দার্থ অভিধান, যার মূল লক্ষ্য প্রতিটি অন্তর্ভুক্তির নির্ভুল বানানের পাশাপাশি শব্দটির অর্থ ও উৎস নির্দেশ। বানান অভিধানের লক্ষ্য কেবল শুদ্ধ বানান নির্দেশ করা। এখন প্রশ্ন উঠতেই পারে যে শব্দার্থের অভিধানেও তো বানান আছে, তাহলে এ ধরনের অভিধানের বানানের নিয়মের প্রয়োজনীয়তা কোথায়? প্রয়োজনীয়তা এখানে যে ভাষায় ব্যবহৃত অনেক শব্দ একাধিক বানানে লেখা যায় এবং হয়তো যা কখনো কখনো ভুল শুদ্ধ উভয়ই, যা আদৌ বাঞ্ছনীয় নয়। বানান অভিধানের লক্ষ্য তাই মূল শব্দ ও তা থেকে উদ্ধৃত যাবতীয় শব্দের যে প্রমিত এবং সম্ভব হলে বিকল্পহীন বানান নির্ধারণ করে দেয়া। এই সব প্রয়াস নিয়েই আজকের ক্লাস। কিছু কিছু প্রচলিত ভুল আছে, তা আমরা ভুল তো ভুলি, তো প্রচলিত বলবো না, মানে ভুলটাকে আমরা গ্রহণ করব না। কিছু বানান শেষে আমি দিয়েছি যে বানানগুলো প্রতিনিয়ত কাজে লাগে। তোমরা ক্লাসটা খেয়াল করো। বাংলা বানানের নিয়ম 1, প্রথম পাঠে আমরা আলোচনা করব বইয়ের প্রথম অংশ। তো এখানে থেকে তোমরা কি শিখবে? বাংলা বানানের কিছু নিয়ম জানতে পারবে, বাংলা একাডেমি প্রণীত বানান সম্পর্কে জানতে পারবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের অবদান জানতে পারবে, শুদ্ধ বানান লিখতে ও বলতে পারবে, শ্রেণী উপযোগী ও গুরুত্বপূর্ণ বানান জানতে পারবে। তোমাদের শ্রেণী সংশ্লিষ্ট কিছু বানান আছে যেগুলো প্রতিনিয়ত ভুল করো। তা আমরা প্রথমেই খেয়াল করো যে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। 1937 সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো কলিকাতা বিশ্ববিদ্যালয় মূলত মূল শব্দ, আমরা তার সম্পর্কে একটু জানি যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়,
যেটি 1857 সালের 24 জানুয়ারি প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। আবার বলছি, 1857 সালের 24 জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। এখন আসি আমরা বাংলা একাডেমি। বাংলা একাডেমি 1955 সালের 3 ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্য তৎকালীন পূর্ব পাকিস্তানে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়, যেটি এখন একটি সাহিত্য রসিকদের একটা প্রাণ কেন্দ্র। এখন প্রতি বছর 21-এর বইমেলা হয় 1 বছর ব্যাপী, জানুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে যে বইমেলাটা হয় সেখানে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আগে এক পাশে ছিল, এখন দুটি অংশে ভাগ করা হয়েছে, বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান। তোমরা অনেকেই এখানে গিয়েছো, যারা যাওনি তারা যখন বইমেলা হবে তখন সেখানে যাবে। এবং বাংলা একাডেমি থেকে যে বইগুলো, বানানের অভিধান, এগুলো সংগ্রহ করতে পারবে, অপেক্ষাকৃত একটু কম মূল্যে ওখান থেকে পাওয়া যায়। যাই হোক, আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন আমরা স্কুলের যে পাঠ্য, তোমাদের যে 8ম শ্রেণীর পাঠ্য বই, সেখান থেকে নিয়মগুলো আলোচনা করব। বানানের কয়েকটি সাধারণ নিয়ম। বানানে ই, এটাকে আমরা বলবো হ্রস্ব ই। হ্যাঁ, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ এর ব্যবহার। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর, এখানে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ অভিধান সিদ্ধ, সেক্ষেত্রে এবং অতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই মিশ্র শব্দগুলোকে বলে তৎসম। এক পাশে তৎসম আর বাকিগুলো অতৎসম। শব্দের বানানে শুধু হ্রস্ব স্বর ই, উ হবে। তৎসম শব্দে কি হবে দেখো, অঙ্গুরি, অটবি মানে বন, আবির, আশিস, উষা, কিংবদন্তি, কুটির, গণ্ডি, গ্রন্থাবলী, চিৎকার, তরণী, তরি, দেশি, পদবী, বিদেশি, ভ্রু, শ্রেণী, সারণী। এখানে শুধু হ্রস্ব ই ব্যবহার হবে। এটা যদি অভিধানে দুটোই থাকে, কিন্তু আমরা এখান থেকে হ্রস্ব ই এবং হ্রস্ব উ নিব, দীর্ঘ ই, দীর্ঘ উটা নেওয়া যাবে না। এটির প্রমাণস্বরূপ দেয়া হয়েছে, দেখো ডিকশনারি থেকে। অটবি বানান দুটোই আছে, অটবি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। তো সেখানে আমরা প্রথমটা নেব। এখানে যেমন গরিব, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, আমরা ইকারটা এখান থেকে গ্রহণ করব। অতৎসম শব্দে খেয়াল করো যে এগুলো অতৎসম শব্দগুলো মনে রাখার ছন্দ বের করেছি, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ একটি অবজেক্টিভ এর জন্য তোমরা পুরো A+টা মিস করতে পারো, শিখলেও পাশাপাশি একটু আয়ত্ত করা। কিংবদন্তি, আগে দেখো শব্দগুলো, আদমি, আলমারি, কারবারি, খ্রিস্টাব্দ, গরিব, জানুয়ারি, ডিগ্রি, দিঘি, নার্সারি, পদবী, বাঙালি, মেয়েলি, লটারি, লাইব্রেরি, শাশুড়ি, শিকারি, হাজি, সরকারি, হিজরি, এগুলো কিন্তু অতৎসম শব্দে এগুলো ইকার হয়েছে। মনে রাখবা, ইংরেজি শব্দে, দেশি বিদেশি শব্দে ইকার হয়, এটি একটি নিয়ম মনে রাখবা। যেমন লটারি ইংরেজি শব্দ, হ্যাঁ। তো এগুলো কতগুলো আছে অতৎসম শব্দ, যেগুলো কতগুলো তদ্ভব, দেশি বিদেশি ইকার হয়। আর তৎসম শব্দগুলো মনে রাখার ছন্দ দেখো, কিংবদন্তি, আবির, এই যে বোল্ড করা যেগুলো, সেগুলো হলো তৎসম শব্দ। কিংবদন্তি, আবির অনেক আশীর্বাদ নিয়ে দেশি ও বিদেশি অঙ্গুরি কিনে বিভিন্ন শ্রেণীর পদবি পেয়ে অটবীর কুটিরে যায়। সে উষার সময় তার তরণীতে উঠে, নৌকায় উঠে ভুরু কুচকে চিৎকার করে সারণী ও গ্রন্থাবলী নিয়ে নিজ গণ্ডিতে, নিজ সীমানায় নেমে পড়ে। তো এটি একটু মনে রাখার জন্য তুমি হয়তো 10-12 মিনিট একটু মুখস্থ করলেই হয়ে যাবে, আয়ত্ত চলে আসবে। তো এগুলো ভুল হয়। বানানের কয়েকটি সাধারণ নিয়মের মধ্যে দেখো, স্ত্রীবাচক শব্দের শেষে, যেগুলো স্ত্রীবাচক শব্দ সেগুলোর শেষে ইকার, দীর্ঘ ইকার হবে। যেমন অভিনেত্রী, কল্যাণী, কিশোরী, চণ্ডী, গুণবতী, ছাত্রী, বিদুষী, বেগম রোকেয়া, বিদ্বান। পুরুষবাচক, স্ত্রীবাচক বিদুষী, সরস্বতী, মাতামহী, হরিণী, দেখো হরিণী এবং হৈমন্তী, এগুলোতে দীর্ঘ ইকার হবে, এগুলো স্ত্রীবাচক শব্দ এই জন্য। তারপরে খেয়াল করো, ভাষা ও জাতির নামের শেষে ইকার হবে, এটি
খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার্ট দিয়ে নিতে পারো। ভাষা ও জাতির নামের শেষে অনেকেই ভুল করে বাঙালি লিখতে, ইংরেজি লিখতে। এটা ভাষা বা জাতি, এটা হলেই বাঙালি জাতি, ইংরেজি ভাষা, ইকার হবে। বাঙালি, আরবি, ইংরেজি, জাপানি, তুর্কি, বিভিন্ন ভাষা, হিন্দি এগুলো দেয়া হয়েছে, হ্যাঁ, আরবি, এগুলো ইকার হবে। খেয়াল করো বিশেষণবাচক, এটাও গুরুত্বপূর্ণ, আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে। আবার বলি বিশেষণবাচক, এগুলো যে অ্যাডজেক্টিভ, আলি প্রত্যয় যখন যুক্ত হবে তখন হ্রস্ব ইকার হবে। চৈতালি, আলি, আরেকটা মনে রাখবা যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে দীর্ঘ ইকার দেয়া, এটা কি শুদ্ধ? না, অশুদ্ধটাই তারা প্রচলিত ভুল হিসাবে চালাচ্ছে। চৈতালি, পূবালি, বর্ণালী, পূবালি বাতাস দেখো, মিতালি, মেয়েলি, রূপালী ইলিশ এবং সোনালী। বানানে ও এর ব্যবহার, ক্রিয়াপদের বানানে পদান্তে মানে পদের অন্তে ওকার অপরিহার্য নয়, প্রয়োজন বেশি দরকার হবে না। যেমন আনবো, খেলবো, চলবো, ধরবো, লিখবো, অপরিহার্য, যা অবশ্যই দিতে হবে এমনটি নয়। বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে, এক সামান্য রূপে, অনুজ্ঞা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আদেশ, উপদেশ, নিষেধ, অনুমতি, প্রার্থনা এগুলো, হ্যাঁ, ওকার প্রদান করা যায়। যেমন আনো, হ্যাঁ, তুমি কলমটি এখানে আনো, হ্যাঁ, তাকে ডেকে আনো, কাজটি করো, খেলো, দেখো, মারো, এগুলো হলো অনুজ্ঞা, ইম্পারেটিভ সেন্টেন্স, তার একটা ক্রিয়াপদ। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে। আনো যদি প্রত্যয় অন্তে যুক্ত হয় তাহলে ওকার হবে। যেমন করানো, খাওয়ানো, দেখানো, শোয়ানো, পাঠানো। বানানে ও এর ব্যবহার, অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে, হ্যাঁ, সুযোগ আছে বলে বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। যেখানে অর্থের বিভ্রান্তি ঘটতে পারে সেখানে ওকার দেওয়া অবশ্যই প্রয়োজন। যেমন কাল চেহারা বলা যাবে না, এখানে কালো, হ্যাঁ, কালো চেহারা, কৃষ্ণবর্ণ। আবার যদি বলি অতীতকাল, বর্তমানকাল, সেখানে কিন্তু ওকার দেওয়া যাবে না, হ্যাঁ, হ্যাঁ, যেমন অতীতকাল, এখানে যদি তুমি বোঝাচ্ছে কালো রং তাহলে ওকার দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, কাল গোলাপ, হ্যাঁ, লাল গোলাপ, না, কালো গোলাপ, কাল গোলাপ বলা যাবে না। কালো মানে কৃষ্ণবর্ণ, কাল মানে সময়। আর ভাল মানে কপাল, এই যে কপাল দেখো, আর ভালো মানে উত্তম, ভালো কাজ। ভাল মানে এখানে তুমি যদি ওকার দাও তাহলে কিন্তু এটা অর্থের বিভ্রান্তি ঘটলো। বিসর্গের ব্যবহার দেখো, পদান্তে বিসর্গ থাকবে না। ক্রমশই অনেকে বিসর্গ দেয়, অনেকে আগে থেকে এগুলো দেয়া হতো, এখন এগুলো আসলে পূর্ণাঙ্গভাবে এটি নিষেধ। ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত, এটা বিসর্গ থাকবে না পদান্তে। এটি একটি প্রশ্ন, অবজেক্টিভ। পদ মধ্যস্থ বিসর্গ থাকবে, অন্তস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনঃপুন, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, এগুলোতে বিসর্গ মধ্যে থাকলে বিসর্গ দেয়া যাবে। অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়। অভিধানে যদি থাকে তাহলে বিসর্গটা দেয়া যাবে না। দুস্থ, নিঃশ্বাস, নিস্পৃহ, হ্যাঁ, বহিস্থ, মনস্থ, অভিধান সিদ্ধ যদি হয়। তাহলে তোমরা দেখো নিয়মগুলো, আর বাকি নিয়মগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। তো আমরা এখানে প্রচলিত, আর এটা হলো শুদ্ধ। প্রচলিত, এটা নিয়ে অনেক বিতর্ক। গরু বানান, আসলে দেখবে প্রাচীন বইগুলোতে, হ্যাঁ, অনেক আগের বইগুলোতে এই বানানটা দেয়া আছে, গরু। তারপরে স্বাগতম কথাটা ভুল, স্বাগত, সবাইকে স্বাগতমও জানাচ্ছি, এটি ভুল, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাধ্যগত, এটা হচ্ছে অনুগত, আপনার একান্ত বাধ্যগত ছাত্র, এটি ভুল, আপনার একান্ত অনুগত, এরকম। উদ্দীপক, এই বানানটা খুব কমন, তোমরা স্টার্ট দিয়ে নিতে পারো। উদ্দীপক প্রায় অনেকে সৃজনশীল প্রশ্নে লেখে উদ্দীপক, এই কথাটা ভুল করা যাবে না, হ্রস্ব ইকার না, এটা দীর্ঘ ইকার। তারপর রয়েছে অঙ্ক, এই বানানটা উঁয়ে ক দিয়ে লিখতে হবে, অনুসার দিয়ে লেখা যাবে না। ফর্সা, ভেঙ্গে লিখতে হবে, ফরসা মানে ফর্সা। অতঃপর, এটার উচ্চারণ হচ্ছে অতঃপর, বানানটা শুদ্ধ এখানে, অতঃপর, বানানটার যদি অতঃপর এবং উচ্চারণ অতঃপর। অতঃপর কবি জনতার মঞ্চে সে দাঁড়ালেন, এটা কবিতার লাইন। অতন্ত্র কথাটা অনেকে ভুল বলে, আসলে হবে অতন্দ্র, অতন্ত্র না, অতন্দ্র প্রহরী। তারপরে দেখো পীর, এই বানানটা কিন্তু দেখবা 9-10 বইয়ে যে বহিপীর গল্প আছে এখানে এই বানান দেয়া। আবার একাদশ দ্বাদশ শ্রেণীতে যেটা দেয়া আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের হ্রস্ব ইকার দিয়ে, হ্যাঁ, যেটি লাল সালু যে উপন্যাসে পীর বানানটা হ্রস্ব ইকারে দেয়া আছে। তারপরে দেখো শনাক্ত, এই বানানটাও ভুল হয়, শনাক্ত তালব্য স দিয়ে হবে। বিপজ্জনক, 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 বিপজ্জনক।
উপরোক্ত কথাটা তোমাদের নোট করে নাও, এটা পরীক্ষায় সবসময় তোমরা লেখো। এই উপরোক্ত এটা হবে উপরযুক্ত, বুঝতে পেরেছো? উপরযুক্ত বা উপরিউক্ত দুটি বানানে শুদ্ধ। তারপর দেখো বউ বানানটা হবে এটা শুদ্ধ বউ। ভিডিও এই বানানটা কিন্তু একটা মানে প্রচলিত ভুল, ভিডিও হবে অন্তস্থ ওকার দিয়ে ভিডিও। ঈদ দীর্ঘইকার, এটা হ্রস্বইকার দিয়ে হবে ঈদ। তারপরে দেখো ঈগল, ঈগল বানানটা এই ঈদ এবং ঈগলটার পাশাপাশি এই বানানটা আমরা লিখি, কিন্তু এটা হলো প্রচলিত ভুল এই বানানটা, কারণ বিদেশি শব্দে কিন্তু ইকার হয়। এটি একটু সহজ কথা, ঈগল ঈগল। তো আশা করি তোমরা ক্লাসটিতে যতটুকু তথ্য দেয়া আছে এটি তোমরা বুঝতে পেরেছো, এগুলো কাজে লাগাবে। পরবর্তী বানান ক্লাসে তো এগুলো দেখানো হবে বাকি অংশ। আর এটি সব সময় মনে রাখবে এবং যেগুলো ভুল হয় নিয়মগুলো পড়ে রাখবে। যেখানে সমস্যা ভিডিওগুলো আবার দেখবে। তো পরবর্তী বানান ক্লাস বা যে কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।